পৃষ্ঠা 170 কন্টিনিউড। প্রশ্ন 10, টিকা লেখো। বসু প্যাটেল ইস্তাহার। উত্তর 1, প্রেক্ষাপট। 1, লাহোর কংগ্রেস। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে গান্ধীজি ও তাঁর অনুগামীরা দেশ জুড়ে অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব রাখেন। অপরদিকে সুভাষচন্দ্র একটি সমান্তরাল সরকার গঠনের প্রস্তাব দেন এবং সেই লক্ষ্যে শ্রমিক, কৃষক ও যুবদের সংগঠিত করার কথা বলেন। ভিন্ন মতের কারণে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি সুভাষচন্দ্র ও শ্রীনিবাস আয়েঙ্গারকে কার্যনির্বাহক সমিতি থেকে বাদ দেয়। 2, গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর হওয়ার সময় জেলের ভেতর থেকেই সুভাষচন্দ্র ক্ষোভ প্রকাশ করেন। জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি বোম্বাইয়ে গান্ধীজির সঙ্গে দেখা করেন। গান্ধীজিকে তিনি বলেন, হয় ভগৎ সিংয়ের ফাঁসির আদেশ রদ করা হোক, না হয় এই চুক্তি বাতিল করা হোক। গান্ধীজি সুভাষচন্দ্রের আবেদনে সাড়া দেননি। 3, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। লন্ডনে আয়োজিত দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়। গান্ধীজি কার্যত খালি হাতে ঘরে ফেরেন। 4, আইন অমান্য আন্দোলন প্রত্যাহার। চৌরি চৌরা ঘটনা ঘটলে গান্ধীজি হঠাৎ আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেন। সুভাষচন্দ্র সহ জাতীয় নেতাদের অনেকেই আন্দোলন প্রত্যাহারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এই প্রেক্ষাপটে সুভাষচন্দ্র অনুভব করেন যে আন্তর্জাতিক সহযোগিতা লাভ ছাড়া ভারতের স্বাধীনতা লাভ অসম্ভব। পৃষ্ঠা 171। 2, বসু প্যাটেল সাক্ষাৎ। কংগ্রেসের লাহোর অধিবেশনে সমান্তরাল সরকার গঠনের প্রস্তাব অমান্য করা, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর করা, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেওয়া, মাঝপথে আইন অমান্য আন্দোলন থামিয়ে দেওয়া ইত্যাদি কারণে সুভাষচন্দ্র নিজে গান্ধীজির নেতৃত্বের প্রতি ভরসা হারান। জেল থেকে বেরোনোর কিছুদিন পর পুনরায় সুভাষচন্দ্রের কারাদণ্ড হয়। জেলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জাতীয় দল ও জাতীয় নেতাদের চাপে সরকার সুভাষচন্দ্রকে মুক্তি দেয় ও তাঁর স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে পাঠানো হয়। ইতিপূর্বেই প্রাক্তন কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের বড় ভাই বিঠ্ঠল ভাই প্যাটেল চিকিৎসার জন্য ভিয়েনাতে ছিলেন। ভিয়েনার হাসপাতালেই বিঠ্ঠল ভাই প্যাটেল ও সুভাষচন্দ্রের সাক্ষাৎ হয়। জানার আকাশ। জব্বলপুর জেল থেকে অ্যাম্বুলেন্সে করে 13 ফেব্রুয়ারি 1933 খ্রিস্টাব্দ সুভাষচন্দ্রকে বোম্বাই বন্দরে নিয়ে আসা হয়। ইউরোপগামী ইতালীয় জাহাজ SS গ্যাঙ্গেতে করে সুভাষচন্দ্র ভিয়েনার উদ্দেশ্যে রওনা দেন। সুভাষচন্দ্রের ইউরোপে থাকা ও চিকিৎসার যাবতীয় খরচের যোগান দেন তাঁর দাদা শরৎচন্দ্র বসুর বন্ধু নৃপেন্দ্রনাথ সরকার, প্রভাষচন্দ্র বসু, নৃপেন্দ্রচন্দ্র মিত্র প্রমুখ স্বনামধন্য আইনজীবীগণ। পরে দাদা শরৎচন্দ্র এই ধার শোধ করবেন। দানিউব নদীর তীরে মনোরম ভিয়েনা শহরে সুভাষচন্দ্র এসে পৌঁছান মার্চে 1933 খ্রিস্টাব্দ। স্বাস্থ্য পরীক্ষায় তাঁর গুরুতর অসুস্থতা ধরা পড়ে। চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। সূত্র দেশনায়ক সুগত বসু, পৃষ্ঠা 84 থেকে 88। 3, বসু প্যাটেল ইস্তাহার। ভারতে গান্ধীজি আইন অমান্য আন্দোলন বন্ধ করে দেওয়ার পর ভিয়েনাতে অবস্থানরত সুভাষচন্দ্র ও বিঠল ভাই প্যাটেল মিলিত হন। তাঁরা ভারতের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। আলোচনার নির্যাস হিসেবে সুভাষচন্দ্র ও বিঠল ভাই প্যাটেল এক যুগ্ম বিবৃতি পেশ করেন, যা কোট বসু প্যাটেল ইস্তাহার আনকোট বা ঘোষণা নামে পরিচিত। এই ইস্তাহারে বলা হয় যে ভারতে গান্ধীজির নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাই কংগ্রেস দলকে নতুনভাবে
ঢেলে সাজানোর সময় এসেছে। সকলে এই পরিবর্তন না চাইলেও যাঁরা যারা চান তাঁদের সকলকে নিয়েই কংগ্রেসের ভেতরে একটি দল গঠন করতে হবে। বসু প্যাটেল ইস্তাহারের লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য নতুন র্যাডিক্যাল নেতৃত্বের আহ্বান। প্রশ্ন 11, টিকা লেখো। আজাদ হিন্দ সরকার। উত্তর, ভূমিকা। সিঙ্গাপুরে আয়োজিত এক বিশাল সভায় রাসবিহারী বসু কোট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আনকোট এর সকল দায়িত্বভার সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। পরে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করে সুভাষচন্দ্র প্রথমে আজাদ হিন্দ সেনাদলকে পুনর্গঠন করেন এবং পরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। আজাদ হিন্দ সরকার। 1. সরকার প্রতিষ্ঠার ঘোষণা। নেতাজি সুভাষচন্দ্র সিঙ্গাপুরে আয়োজিত ভারতীয় স্বাধীনতা সংঘের অধিবেশনে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যেমন আইরিশ অস্থায়ী আজাদ সরকার গড়ে উঠেছিল, তার অনুসরণেই নেতাজি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন। নেতাজি বলেন, অস্থায়ী আজাদ হিন্দ সরকারের প্রধান লক্ষ্য হল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াই করা এবং ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। নেতাজি বলেন, আজাদ হিন্দ সরকার ভারতে প্রবেশ করে জাতীয় সরকারের দায়িত্বভার গ্রহণ করবে। 2. সরকারের মন্ত্রিসভার সদস্যগণ। আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভার সদস্যগণ হলেন: 1. সুভাষচন্দ্র বসু রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, যুদ্ধ ও পররাষ্ট্রমন্ত্রী বন্ধনী শুরু, বিদেশমন্ত্রী বন্ধনী শেষ, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। 2. এ.সি. চট্টোপাধ্যায়, অর্থ। 3. এস.এ. আয়ার, প্রচার বিভাগ। 4. লক্ষ্মী স্বামীনাথন, মহিলা বিভাগ। 5. এ.এম. সহায়, সচিব। 6. রাসবিহারী বসু, উপদেষ্টা। 7. সমর বাহিনীর সদস্য। আজাদ হিন্দ সরকারের সামরিক বাহিনীর 8 জন সদস্য হলেন: আজিজ আহমেদ, এন.এস. ভগত, জে.কে. ভোঁসলে, গুলজারা সিং, মোহাম্মদ জামান কায়ানি, এ.ডি. লোগানাথন, এহসান কাদির এবং শাহনওয়াজ খান। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন বর্মা, থাইল্যান্ড ও মালয় থেকে আসা করিম গনি, দেবনাথ দাস, ডি.এম. খান, আট্টাবার ইয়েলাপ্পা, জন থিভি, সর্দার ইশার সিং, এ.এন. সরকার প্রমুখ। জানার আকাশ। আজাদ হিন্দ সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার সময় আবেগরুদ্ধ গলায় সুভাষচন্দ্র বলেন, কোট ঈশ্বরের নামে এই শপথ গ্রহণ করছি, ভারতবর্ষ ও 38 কোটি ভারতবাসীকে স্বাধীন করার লক্ষ্যে আমি সুভাষচন্দ্র বসু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পবিত্র মুক্তিযুদ্ধ চালিয়ে যাব, আনকোট। সূত্র দেশনায়ক সুগত বসু, আনন্দ পাবলিশার্স, পৃষ্ঠা 250। 3. আজাদ হিন্দ সরকারের বিভিন্ন দিক। আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রভাষা হয় হিন্দুস্থানি, বন্ধনী শুরু, হিন্দি ও উর্দুর মিশ্রণ, বন্ধনী শেষ। জাতীয় পতাকা হয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা। জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন গানটিকে। এর পাশাপাশি পরস্পরের প্রতি সম্ভাষণ শব্দ হিসেবে গ্রহণ করা হয় কোট জয় হিন্দ, আনকোট কে। আজাদ হিন্দ সেনাদের ইউনিফর্মের কাঁধে তেরঙ্গা অংশের ওপর লম্ফনরথ বাঘের প্রতীক ব্যবহৃত হয়। আজাদ হিন্দ আন্দোলনের আদর্শ মন্ত্র হয় 3টি। উর্দু শব্দ ইতমদ অর্থাৎ বিশ্বাস, ইত্তেফাক অর্থাৎ ঐক্য এবং কুরবানি অর্থাৎ ত্যাগ। নবগঠিত আজাদ হিন্দ সরকারকে জাপান সহ বিশ্বের 9টি দেশ স্বীকৃতি জানায়। ফুটনোট: জাপানের প্রধানমন্ত্রী তোজো আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 2টি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেন। পরে নেতাজি সেখানে গিয়ে এদের নাম রাখেন কোট শহীদ, আনকোট ও কোট স্বরাজ, আনকোট। পৃষ্ঠা 172। মন্তব্য: আজাদ হিন্দ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দলে দলে ভারতীয়রা আজাদ হিন্দ ফৌজে যোগ দেন ও কোট দিল্লি চলো, আনকোট স্লোগান দিয়ে দিল্লির পথে পা বাড়ান।
প্রশ্ন 12, ভারতে ক্রিপস মিশন আসার কারণ কী ছিল? উত্তর। ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ভারতবাসীর কাছ থেকে আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে। কংগ্রেস দল এর বিরোধিতা করলে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় তার অবসান ঘটানোর লক্ষ্যে স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশনকে ভারতে পাঠানো হয়। ভারতে ক্রিপস মিশন আসার কারণ: 1. জাপানি আক্রমণ প্রতিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান পার্ল হারবার ফুটনোট বন্দর ধ্বংস করে 7ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। ফুটনোট পড়ছি: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাওয়াইয়ের ওহু দ্বীপের পার্ল হারবারে মার্কিন নৌ ঘাঁটি অবস্থিত। জাপানের পার্ল হারবার আক্রমণে 188টি মার্কিন বিমান ধ্বংস হয়, 2402 জন নিহত হন এবং 1282 জন আহত হন। জাপানের এই আক্রমণের পরের দিনই মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তি জোটে যোগ দেয় এবং আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মূল পাঠে ফিরে এলাম। অক্ষশক্তি জোটে যোগ দেয়। ফুটনোট: অক্ষশক্তি জোট এবং মিত্রশক্তি জোটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। অক্ষশক্তি জোটের প্রধান দেশগুলি ছিল জার্মানি, ইটালি এবং জাপান। অপরদিকে মিত্রশক্তি জোটের দেশগুলি ছিল যুক্তরাজ্য বন্ধনী শুরু, ব্রিটেন বন্ধনী শেষ, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, পরে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। মূল পাঠে ফিরে এলাম। একে একে ফিলিপাইন, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, মালয় ও ব্রহ্মদেশ বিধ্বস্ত করে 8ই মার্চ 1942 খ্রিস্টাব্দ জাপান ভারতের কাছে এসে হাজির হয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উপলব্ধি করে জাপানি আক্রমণের মোকাবিলায় ভারতীয়দের আন্তরিক সহযোগিতা দরকার। তাই ভারতবাসীর সন্তুষ্টির জন্য ক্রিপস মিশন ভারতে আসে। জানার আকাশ: ক্রিপস মিশনের নেতৃত্বে ছিলেন ব্রিটেনের লেবার পার্টির সদস্য তথা যুদ্ধকালীন কোয়ালিশন সরকারের সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস। ক্রিপস মিশনের অন্যান্য সদস্যগণ ছিলেন পেথিক লরেন্স, জন অ্যান্ডারসন, মরিস গাওয়ার, এভি আলেকজান্ডার প্রমুখ। 2. প্রভাবশালী বিশ্ব নেতাদের চাপ: মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটেনের লেবার পার্টির নেতা ক্লিমেন্ট অ্যাটলি সহ ব্রিটিশ রাজনীতিবিদদের অনেকেই ভারতীয়দের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ঘোষণার জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের ওপর চাপ দেন। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাইশেকও ভারতীয়দের স্বাধীনতার দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে আবেদন রাখেন এবং বলেন যে ভারত সম্পর্কে ব্রিটেনের মনোভাব না বদলালে তাদের কাছ থেকে সাহায্য লাভের কোনো আশা নেই। 3. ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে গণবিদ্রোহ শুরু হয় তাতে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে মিত্রপক্ষ তথা ব্রিটিশ সরকার ভারতীয়দের সহযোগিতা লাভের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। তাই ভারতীয়দের সঙ্গে মত বিনিময়ের জন্য যুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ক্রিপস ভারতে আসেন। মন্তব্য: ভারতের অর্থ ও মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে বিজয়ীর আসনে বসাতে চেয়েছিল। তাই দেখা যায় যুদ্ধে মিত্রপক্ষ বিজয়ী হতে না হতেই ব্রিটিশ সরকার তার পূর্ব প্রতিশ্রুতি ভুলে যায় এবং ভারত ছাড়ো আন্দোলন দমনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার প্রকৃত রূপ প্রকাশ করে। প্রশ্ন 13, ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলো কেন? উত্তর। ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের কাছ থেকে আর্থিক ও সামরিক বিষয়ে পূর্ণ সহযোগিতা লাভের উদ্দেশ্যে এবং ভারতের সংবিধান বিষয়ক প্রস্তাবগুলির আলাপ আলোচনার লক্ষ্যে
স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ভারতে আসে ও কিছু প্রস্তাব রাখে, কিন্তু ভারতীয় জাতীয় নেতারা সেগুলি গ্রহণ না করায় ক্রিপস প্রস্তাব শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ক্রিপস প্রস্তাবের ব্যর্থতার কারণ: 1. পূর্ণ স্বাধীনতা দানের অনুল্লেখ। ক্রিপস প্রস্তাবটিতে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দানের কোনো রকম উল্লেখ ছিল না। ক্রিপস প্রস্তাবে বলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর ভারত ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা লাভ করবে এবং ভারতীয়রাই নিজেদের সংবিধান রচনা করবে। আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কখনোই চাননি ভারতবর্ষ স্বাধীনতা পাক। আটলান্টিক সনদে বিশ্বের সকল জাতিবর্গের আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নেওয়া হলেও চার্চিল ঘোষণা করেন এই সনদ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আসলে ক্রিপস মিশনের পুরো ব্যাপারটাই ছিল কোট লোক দেখানো অভিনয় মাত্র, আনকোট। জানার আকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে ভাসমান যুদ্ধজাহাজ প্রিন্স অফ ওয়েলসে মিলিত হন। তাঁরা দীর্ঘ আলাপ আলোচনার শেষে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 8 দফা সূত্রের এক চুক্তিতে স্বাক্ষর করেন 9ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, যা কোট আটলান্টিক সনদ, আনকোট বন্ধনী শুরু আটলান্টিক চার্টার বন্ধনী শেষ নামে পরিচিত। 2. সংবিধান সভা কেন্দ্রিক সমস্যা। ক্রিপস প্রস্তাবে বলা হয় যুদ্ধ শেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত এক গণপরিষদ সংবিধান রচনা করবে। কথা বলা হলেও ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা কিছু বলা হয়নি। এছাড়াও এই প্রস্তাবে সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেওয়ায় রাজনৈতিক দলগুলি ক্রিপস প্রস্তাবের কঠোর সমালোচনা করে। পৃষ্ঠা 173। 3. ভারত বিভাজনের ইঙ্গিত। ক্রিপস প্রস্তাবে দেশীয় রাজ্যগুলির প্রায় 9 কোটি মানুষের ভাগ্য দেশীয় রাজাদের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়, যা আসলে প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনেরই ইঙ্গিত দেয়। তাই হিন্দু মহাসভা ক্রিপস প্রস্তাবের বিরোধিতা করে। পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে গেলে তাদের স্বার্থ বিপন্ন হবে ভেবে শিখরাও আশঙ্কিত হয়ে ওঠে। হরিজনদের নেতা বাবা সাহেব আম্বেদকর আশঙ্কা করেন ক্রিপস প্রস্তাব মেনে নিলে বর্ণ হিন্দুদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। মন্তব্য: ক্রিপস প্রস্তাব ভারতের কোনো রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাই জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, শিখ সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, ভারতীয় খ্রিস্টান, ইঙ্গ ভারতীয়রা সকলেই ক্রিপস প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। গান্ধীজি ক্রিপস প্রস্তাবের সমালোচনার সুরে বলেন যে এই প্রস্তাব ছিল কোট একটি ফেল পড়া ব্যাংকের মেয়াদ উত্তীর্ণ চেক, আনকোট বন্ধনী শুরু এ পোস্ট ডেটেড চেক অফ এ ক্র্যাশিং ব্যাংক বন্ধনী শেষ। প্রশ্ন 14। ভারতে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলির গুরুত্ব কী ছিল? উত্তর: ভূমিকা। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতকে স্বাধীনতা দান এবং ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে পরিকল্পনাগুলি পেশ করে সেগুলি ভারতীয় জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। মন্ত্রী মিশন ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলির গুরুত্ব: 1. ভারতকে অবিভক্ত রাখার শেষ প্রচেষ্টা। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সদস্যদের প্রাথমিক ধারণা ছিল যে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি করা এই উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যা সমাধানের কোনো সঠিক পথ নয়। তাছাড়া অনেকের ধারণায় ক্যাবিনেট মিশন ভারত বিভাগ বা পাকিস্তান গঠনের বিষয়টিকে এড়িয়ে গিয়ে কেন্দ্রে একটি দুর্বল সরকার স্থাপনের পরিকল্পনা নেয়। তাই অনেকেই ক্যাবিনেট মিশনের পরিকল্পনাকে অখণ্ড ভারতীয় ইউনিয়ন সংরক্ষণের শেষ চেষ্টা হিসেবে দেখে থাকেন। 2. প্রতিনিধি নির্বাচনের অধিকার দান। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাবে এই প্রথম দেশীয় রাজ্যগুলির জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেওয়া হয়। বলা হয় হিন্দু প্রধান, মুসলিম প্রধান প্রদেশগুলি এবং বাংলা ও আসামের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে। 3. সামঞ্জস্য বিধানের চেষ্টা। মন্ত্রী মিশন
ভারতের জাতীয় ঐক্য ও অখণ্ডতার মধ্যে এক সামঞ্জস্য বিধানের চেষ্টা চালায়। এতদিন পর্যন্ত ইউরোপীয়, ইঙ্গো-ভারতীয়, খ্রিস্টান, তফসিলি জাতি প্রভৃতি বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নানা জটিলতার সৃষ্টি হতো। মন্ত্রী মিশন তা থেকে মুক্তি পেতে হিন্দু, মুসলিম ও পাঞ্জাবের ক্ষেত্রে শিখ ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে সেক্ষেত্রে স্বীকৃতি দেয়নি। মন্তব্য: মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি সরাসরি স্বীকার না করলেও সম্প্রদায়ের ভিত্তিতেই প্রদেশগুলি ভাগ করার সিদ্ধান্ত নেয়। তাই বলা যায় মন্ত্রী মিশন মুসলিম লীগের দ্বিজাতি মতবাদ স্বীকার করে নেয়। প্রশ্ন 15: ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হওয়ার জন্য ব্রিটিশদের দমননীতি কতটা দায়ী ছিল? উত্তর: ভূমিকা। গান্ধীজির নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে ব্রিটিশ সরকার তীব্র দমননীতির সাহায্যে ভারত ছাড়ো আন্দোলন দমন করে। ব্রিটিশদের দমননীতি ও ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা। ভারত ছাড়ো আন্দোলনের গতিধারা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম পর্যায়ে এই আন্দোলন ছিল শহর কেন্দ্রিক। পরবর্তী পর্যায়ে আন্দোলন গ্রামে ছড়িয়ে পড়ে। 1. শহরে গ্রামে দমন নীতি। বোম্বাই, দিল্লি, আমেদাবাদ ও পুনায় ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত রূপ নেয়। শুধু নিজস্ব ব্রিটিশ বাহিনী নয়, মিত্রশক্তি সেনাদেরকেও সরকার আন্দোলন দমনে কাজে লাগায়। ফুটনোট: 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। জার্মানি, ইটালি ও জাপান সহ দেশগুলির অক্ষশক্তি জোট এবং আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইংল্যান্ড সহ দেশগুলি মিত্রশক্তি জোটের মধ্যে। ভারত ছাড়ো আন্দোলনকালে অক্ষশক্তি জোটভুক্ত জাপানের সঙ্গে যুদ্ধজনিত কারণে মিত্রশক্তি জোটের বহু ডিভিশন সেনা ভারতে ছিল। মূল পাঠে ফিরে এলাম। সেনারা গুলি চালিয়ে, ঘর পুড়িয়ে, গ্রেফতার করে, এমনকি দৈহিক অত্যাচারের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা চালায়। বহু জায়গায় আন্দোলন দমন করার জন্য সামরিক বাহিনী মোতায়েন করা হয়, এমনকি বিমান থেকেও গুলি চালানো হয়। ফুটনোট: রেল যোগাযোগ, ডাক ও তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নকারী অশান্ত জনতাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বড়লাট লেন-লিথগো বায়ুসেনাদের বিমান থেকে মেশিন গান ব্যবহার করার নির্দেশ দেন 15 আগস্ট 1942 খ্রিস্টাব্দ। মূল পাঠে ফিরে এলাম। প্রথম পর্যায়ে সরকার ব্যাপকভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে শুরু করলে আন্দোলনকারীরা, বিশেষত ছাত্র যুবরা, শহর ছেড়ে গ্রামাঞ্চলগুলিতে আশ্রয় নিতে শুরু করে। শত শত পত্রপত্রিকা ও বুলেটিনের মধ্য দিয়ে দেশের কোণে কোণে প্রত্যক্ষ সংগ্রামের বার্তা পৌঁছে দেওয়া হয়। গ্রামের কৃষকরা দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করে। সরকারি অস্ত্রাগারে হানা দিয়ে অস্ত্র সংগ্রহ শুরু হলে এবং প্রচুর থানায় আগুন জ্বালানো হলে সরকার দমননীতির মাত্রা বহুগুণ বাড়ায়। উত্তরপ্রদেশ ও বিহারের গ্রামগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। ব্রিটিশ ও ইউরোপীয় সেনারা গ্রামের নারীদের সম্মানহানি করে। জানার আকাশ। সরকারি হিসাব থেকে জানা যায় যে পুলিশ 601 বার গুলি চালালে 763 জন মারা যান এবং 1940 জন আহত হন। ব্রিটিশ সরকার আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে 35,039 জনকে কারাদণ্ড দেয়। পৃষ্ঠা 174। দুই, নেতাদের গ্রেফতার। 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশন বসে। এই অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে অহিংস গণ আন্দোলন হিসেবে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব গৃহীত হওয়ার পর গান্ধীজি এক ঘোষণায় বলেন, এক্ষুনি আন্দোলন শুরু হবে না। আগে তিনি বড়লাটের সঙ্গে দেখা করে সকল দাবি মানার আবেদন রাখবেন। তাই আন্দোলন শুরু হতে আরও 2-3 সপ্তাহ সময় লাগবে।
বড়লাট লিনলিথগো আন্দোলনকে অঙ্কুরেই বিনাশ করার পরিকল্পনা করেন। গভীর রাতে কংগ্রেসের অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গান্ধীজি, জওহরলাল নেহরু, জে.বি. কৃপালিনী, মৌলানা আবুল কালাম আজাদ সহ জাতীয় নেতাদের গ্রেফতার করা হয়। এরপর কোর্ট ভারত রক্ষা আইন আনকোট সহ অন্যান্য কয়েকটি দমনমূলক আইন জারি করে সপ্তাহ খানেকের মধ্যে সর্বভারতীয় স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সকল কংগ্রেস নেতাদের গ্রেফতার করা হয়। 3. রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। শুধু উত্তর পশ্চিম সীমান্ত এলাকার কংগ্রেস সংগঠন বাদে জাতীয় কংগ্রেস দল ও তার সকল শাখাকে ব্রিটিশ সরকার বেআইনি বলে ঘোষণা করে। এলাহাবাদে কংগ্রেস দলের সদর দপ্তর বন্ধ করে দেওয়া হয়। জাতীয় কংগ্রেসের কোষাগার বাজেয়াপ্ত করা হয়। গান্ধীজির হরিজন পত্রিকা সহ অন্যান্য কয়েকটি পত্রপত্রিকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কংগ্রেস নেতারা জেলে থাকায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আন্দোলন পরিচালনায় মুখ্য ভূমিকা নেয়। মধ্যপ্রদেশের সোশ্যালিস্ট দলকে অবৈধ বলে ঘোষণা করা হয়। সরকার বিহারের পাটনার কোর্ট সদাকত আশ্রমকে আনকোট নোটিফাইড এরিয়া বলে ঘোষণা করে। মন্তব্য: গান্ধীজি ব্রিটিশ সরকারের এই নিষ্ঠুর দমননীতির বিরোধিতা করে 21 দিনের অনশন শুরু করেন এবং এই নিষ্ঠুর দমননীতিকে কোর্ট সিংহসুলভ হিংসা আনকোট বলে সমালোচনা করেন। 16. টিকা লেখো। সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন। প্রশ্ন 16. টিকা লেখো। সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন 1945 খ্রিস্টাব্দ। উত্তর। ভূমিকা: বড়লাট ওয়াভেল তাঁর প্রস্তাব বা পরিকল্পনাগুলি আলোচনার জন্য হিমাচল প্রদেশের সিমলাতে কংগ্রেস দল, মুসলিম লীগ ও শিখ নেতাদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করেন 25 জুন থেকে 14 জুলাই 1945 খ্রিস্টাব্দ, যা কোর্ট সিমলা সম্মেলন আনকোট নামে পরিচিত। সিমলা সম্মেলন। 1. উদ্দেশ্য: সিমলা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার আগে কংগ্রেস দল, মুসলিম লীগ ও শিখ নেতারা ভারত সরকার পরিচালনায় কে কেমন ভূমিকা নেবেন তার সূত্র খুঁজে বের করা। 2. আলোচ্য বিষয়: সিমলা সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল দুটি। 1. যে সকল সাধারণ নীতির ওপর ভিত্তি করে কাউন্সিল কাজ করবে সেই নীতিগুলি সকলের কাছে গ্রহণযোগ্য কিনা, এবং 2. নীতিগুলি গ্রহণযোগ্য হলে কাউন্সিল কিভাবে গঠন করা ও কারা কারা এই কাউন্সিলের সদস্য হবেন। 3. রাজনৈতিক প্রতিক্রিয়া। 1. জিন্নাহ ও লীগের সিমলা প্রস্তাব সমর্থনের জন্য জিন্নাহ কয়েকটি শর্ত রাখেন। প্রথমত, বড়লাটের শাসন পরিষদে 5 জন মুসলমান সদস্যের সকলেই মুসলিম লীগের হবে। দ্বিতীয়ত, বড়লাটের ভেটো দানের অধিকারের মধ্যে মুসলমানদের স্বার্থ রক্ষার বিষয়টিকে রাখতে হবে। তৃতীয়ত, বড়লাটের শাসন পরিষদের কোনো প্রস্তাব মুসলমান সদস্যদের মনোমত না হলে তা 2/3 সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে। 2. শিখ ও তফসিলি হিন্দু সম্প্রদায়ের শিখ সম্প্রদায়ের নেতা তারা সিং এবং সংখ্যালঘুদের নেতা শিবরাজ দুজনেই সিমলা প্রস্তাবের বিরোধিতা করেন। তাঁদের বিরোধিতার কারণ ছিল প্রস্তাবগুলিতে কংগ্রেস দল ও মুসলিম লীগকে অধিক গুরুত্ব ও সুযোগ দান। 3. কংগ্রেস দল দাবি জানিয়ে বলে, বড়লাটের শাসন পরিষদের সকল সম্প্রদায়ের প্রতিনিধিকে মনোনীত করার অধিকার তাঁদের আছে। মন্তব্য: বড়লাটের শাসন পরিষদে জিন্নাহ কংগ্রেসের সঙ্গে লীগের সমান সংখ্যক আসনের দাবি জানালে এবং কাউন্সিলে কংগ্রেস কর্তৃক মুসলমান সদস্য মনোনয়নের দাবিকে অগ্রাহ্য করলে সিমলা সম্মেলন ভেস্তে যায়। জিন্নাহর অনমনীয় মনোভাব ছাড়াও ওয়াভেল সহ ব্রিটিশ কর্তৃপক্ষ সিমলা সম্মেলনের ব্যর্থতার জন্য দায়ী ছিল।